দর্শক বীজ সংলাপে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান। আপনারা দেখছেন নিউজ 24। এই আয়োজনে আমরা ব্যবসা বাণিজ্য এবং সমসাময়িক অর্থনীতির নানা দিক নিয়ে কথা বলি। সেই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব খেলাপি ঋণ নিয়ে। আপনারা জানেন খেলাপি ঋণ বাংলাদেশে কোনোভাবেই লাগাম টেনে ধরা যাচ্ছে না। প্রতি বছরই এর পরিমাণ বাড়ছে। কেন বাড়ছে, কিভাবে এ থেকে এই প্রবণতা রোধ করা যায়, সে বিষয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। স্টুডিওতে এ বিষয়ে আলোচনার জন্য আজ উপস্থিত রয়েছেন আমার ডান দিকে বিশিষ্ট অর্থনীতিবিদ এবং কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ডক্টর খন্দকার ইব্রাহিম খালেদ, এবং রয়েছেন রেজা গ্রুপের চেয়ারম্যান এবং এফবিসিসিআর সাবেক পরিচালক এ কে এম শাহেদ রেজা। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুরুতেই আমি যেতে যাচ্ছি কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ডক্টর খন্দকার ইব্রাহিম খালেদ, আপনার কাছে। আমাদের দেশে খেলাপি ঋণের পরিমাণ বাড়ছেই, কেন বাড়ছে? ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর হিসেবে আপনিও দেখেছেন এই বিষয়টা কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব থাকতে, যে কেন বাড়ছে? প্রতি বছরই এই পরিমাণটা কেবল বেড়েই চলছে। জি, আমরা যখন ব্যাংকে ঢুকি অনেক আগে 60-এর দশকের প্রথম দিকে, তখন খেলাপি ঋণ কথাটা বা ক্লাসিফাইড লোন কথাটা ট্রেনিং ক্লাসেই শুধু পড়তাম, বাস্তবে দেখতাম না। কারণ এখন মনে পড়ছে একটা খুব ফানি একটা ব্যাপার, যে তখন নিয়ম ছিল যে ক্লাসে যা পড়ানো হতো পরে এবার প্র্যাকটিক্যালি কোনো কোনো ব্রাঞ্চে দেখানো হতো, কী করে এক্সপোর্ট হয় ইম্পোর্ট হয় ইত্যাদি দেখানো হতো। তো খেলাপি ঋণ যেদিন পড়ানো হলো ওদিন দেখা গেল যে করাচিতে ওই ব্রাঞ্চ খুঁজে পাওয়া যাচ্ছে না, খেলাপি ঋণ নাই। অনেক কষ্ট করে একটা ব্রাঞ্চ বের করা হলো যেখানে সামান্য কিছু খেলাপি ঋণ আছে দেখানোর জন্য। সেই অবস্থার থেকে যদি তুলনা করি তাহলে এখন এমন কোনো শাখা খুঁজে পাওয়া যাবে না যেখানে খেলাপি ঋণ নাই। শুধু তাই না, বিশাল অঙ্কের। এখন টোটাল যদি আপনি খেলাপি ঋণের দুটা ভাগ আছে, একটা অংশ অবলোপন করা হয় আর একটা অংশ খাতায় দেখানো হয়। অবলোপন যেটা করা হয়েছে ওটাও কিন্তু খেলাপি ঋণ। যদি দুটোকে একত্র করি তাহলে 1 লক্ষ কোটি টাকার উপরে এখন খেলাপি ঋণ, যার মধ্যে 40,000 টাকার উপরে অবলোপন করা হয়েছে, বাকিটা রয়ে গেছে এখনো। তো এইটি তো অর্থনীতির উপরে বিরাট একটা বোঝা। প্রথমে আমরা বুঝতে চেষ্টা করি যে এত টাকা খেলাপি ঋণ কেন হচ্ছে, এবং তার চেয়ে বড় কথা যে বেড়েই যাচ্ছে এটা। খেলাপি ঋণ তাত্ত্বিকভাবে যদি বলি তাহলে 2-3টা কারণই হতে পারে। 1 নম্বর কারণ হলো যদি যে লোন প্রসিজিওর যেটা আছে সেই মানে অ্যাপ্রিজাল প্রসিজিওর সেই অনুযায়ী দেখে শুনে না দেওয়া হয়, অর্থাৎ ডিউ ডিলিজেন্স না করা হয়। কাকে দেওয়া হলো সেটা ইম্পর্ট্যান্ট, যে লোক দেখে ঠিক মতো দেওয়া হলো কিনা। অসতর্কভাবে ঋণ দেওয়া হয় তাহলে খারাপ হতে পারে। আরেকটা হলো যে অনেক সময় অর্থনীতিতে তো উত্থান পতন হয়, ভালোই ব্যবসা করছিলেন হঠাৎ করে আটকে গেছেন, তার জন্য খেলাপি কিছু কিছু হয়। আরেকটি কারণ যেটা আগে ছিল না এখন প্রকট, সেটি হলো দুর্নীতির মাধ্যমে ঋণ দেওয়া। অর্থাৎ ঋণ দিতে হবে তো তার কাজের জন্য বা তার ব্যবসার জন্য, সেটা না করে ঘুষ নিয়ে, পয়সা নিয়ে, অথবা কোনো রাজনৈতিক চাপে ঋণ দেওয়া। এই 3টি প্রধান কারণ। তো এর মধ্যে ব্যবসায় যদি কিছু আপ ডাউন যেটা হয় তার জন্য যেটা খেলাপি হয় সেটি কিন্তু খুব বেশি না, কারণ ভালো ব্যবসায়ী যারা তারা সতর্কই থাকেন, তারপরেও হয়ে যেতে পারে, এবং সেটি তারা কিন্তু পরে আস্তে আস্তে করে শোধও দিয়ে দেন, সামান্য টাকা আটকে যেতে পারে। আর বাকি দুটি অত্যন্ত জরুরি এবং দুটি আবার অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ দুর্নীতির মাধ্যমে টাকা খেয়ে যে ঋণ দেওয়া হয় আজকাল যেগুলো হচ্ছে কোনো কোনো ব্যাংকে, সব ব্যাংকে কিন্তু না, সেইটি সঙ্গে নিয়ম না মানা ওতপ্রোতভাবে জড়িত। কারণ নিয়ম মানতে গেলে তো দেওয়া যায় না, তখন নিয়ম না মেনেই দেওয়া হয়। যেমন এক্সাম্পল বলা যেতে পারে বেসিক ব্যাংকে কোনো অ্যাপ্রেজাল কিচ্ছু করা হতো না শেষের দিকে, এবং এমনকি লোন কমিটির একটা রিকমেন্ডেশন লাগে এক্সিকিউটিভদের যে হ্যাঁ এটা দেওয়া যেতে পারে, সেই রিকমেন্ডেশন নাই। কারণ কিসের উপরে রিকমেন্ডেশন দেবে সেটাও বোর্ডে পাস হয়ে গেছে। তো এগুলো পুকুর চুরি। এই রকমের কিছু কিছু ক্ষেত্রে বেসিক ব্যাংকে যেটা হয়েছে, আরও কয়েকটি ব্যাংকেও এটা হয়েছে। তা আমি সেই জন্য মনে করি যে বর্তমানকালের যে খেলাপি ঋণ, এইটা ইচ্ছাকৃত একটা বড় অংশ, অনিচ্ছাকৃত একটি ছোট অংশ, এই দুটো মিলেই এটা হয়েছে। শাহেদ রেজা, আপনার কাছে যাব। আপনি ব্যাংকের সাথে জড়িত এবং একজন উদ্যোক্তাও। তো আমরা দেখি যে বিভিন্ন প্রতিষ্ঠান ঋণ নিচ্ছে, বড় বড় প্রতিষ্ঠানও দেখেছি যে ঋণ নিচ্ছে, কিন্তু সেই ঋণটা সঠিকভাবে পরিশোধ করছে না। ব্যাংকার হিসাবে হয়তো আপনিও এই অবস্থার
সম্মুখীন হয়েছেন, আবার উদ্যোক্তা হিসেবে হয়তো আপনিও ঋণ নিয়েছেন, এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা, বা কেন ব্যবসায়ীরা এরকম ঋণ নিয়ে খেলাপি হচ্ছেন কেন? আমি ব্যবসায়ী হিসেবে কথাটা বলি। প্রথমে যেহেতু ব্যবসা করি আমি, ঋণ নিয়ে ব্যবসায়ীরা ব্যবসা করে, বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল দেশে যেখানে প্রথম উদ্যোক্তা মানে প্রথম ইয়ার উদ্যোক্তা আর কি, ফার্স্ট জেনারেশন উদ্যোক্তা যেখানে হয়, তারা মূলত ইয়ার কাছে ব্যাংক থেকে টাকা নিয়ে তারা ব্যবসা করে। এখন এই খেলাপি ঋণের জন্য আমাদের কি সমস্যায় পড়ি আমরা, এটা নিয়ে আমি একটু বলতে চাই। খেলাপি ঋণের জন্য ব্যাংকগুলি যেটা হচ্ছে যে ব্যবসা করার ব্যয় বেড়ে যাচ্ছে, আমরা যার ফলে তারা তাদের প্রভিশন বেশি করতে হচ্ছে, এবং আমাদেরকে যেটা আমরা সবসময় বলি যে কম সুদে ঋণ দেওয়া, সেই জায়গাটা তারা দিতে পারছে না বা দিচ্ছে না। তা আপনি একটু আগে আলোচনা শুনলেন জনাব ইব্রাহিম খালেদ সাহেব যে আলোচনা বললো যে খেলাপি ঋণ দুটোভাবে তৈরি হয়েছে, একটা ইচ্ছাকৃতভাবে হয়েছে, একটা হচ্ছে ব্যবসায়িক কারণে হয়েছে। ব্যবসায়িক কারণে খেলাপি ঋণ হতেই পারে, এটা ধরা যে 1% পর্যন্ত একটি টাকা ব্যবসায়িক কারণে খেলাপি ঋণ হয়ে যেতে পারে কোনো একটা ব্যাংকের টোটাল অ্যাডভান্সের মধ্যে। এটা হচ্ছে একটা ক্লাসিক্যাল ধারণা। এবং এরপরে যদি মনে করেন আপনি পরিচালন ব্যয় যদি কোনো একটা ব্যাংকের যদি 1% যদি থাকে, সেই ব্যাংক যদি 3% মুনাফা করে ঋণ এবং আমানতের মধ্যে, তাহলে সেই ব্যাংকটা ভালো মুনাফা করে যাবে, ব্যবসা করে যাবে। কিন্তু এই খেলাপি ঋণের কারণে যেটা হচ্ছে যে ব্যাংকগুলির প্রভিশন বেড়ে যাচ্ছে, এবং আমরা যারা ব্যবসা করতে চাচ্ছি আমরা কম দামে ঋণ পাচ্ছি না, এটা হচ্ছে আমাদের একটি সংকট তৈরি হচ্ছে। আর পুরো আবহাওয়াটা তৈরি হয়ে যাচ্ছে যে ব্যবসার বাইরে চলে যাচ্ছে পরিবেশটায়, যে একজন ব্যবসায়ী যে কোনো কারণেই যদি ডিফল্ট করে সঙ্গে সঙ্গে সামাজিকভাবে হেয় হয়ে যাচ্ছে। এতে করে কিন্তু ব্যবসার নতুন উদ্যোগের জন্য কিন্তু এটা একটা প্রতিবন্ধকতাও বটে। কারণ আজকে আমি ব্যবসা করতে যাব, কোনো কারণে যদি আমি দুটো লোন যদি ডিফল্ট করি, তাহলে আমি খেলাপি হিসেবে চিহ্নিত হয়ে যাব, আমি পরবর্তীতে আর ঋণ পাবো না, সমাজে আমার পরিচয়টা ভিন্ন রকম থাকবে। তাহলে ব্যবসাতে উদ্যোগ না নেওয়াই বোধহয় ভালো। কিন্তু এই যে ব্যবসায়ীরা যে ডিফল্টার হয়ে যাচ্ছে কেন, মানে ব্যবসায়ী ডিফল্টার যে একটু আগে উনি আলোচনা থেকে আমার মনে হয় চলে আসছে কথাটা, যে একটি হচ্ছে মানে বিভিন্ন কারণে, আরটা হলো ব্যবসার কারণে হচ্ছে। ব্যবসার কারণে একটি লোক যেটা বললাম যে 100 টাকা কোনো ব্যাংক যদি বিনিয়োগ করে, তার 1 টাকার পর্যন্ত ঋণ যদি না আসে, এতে করে তার একটা মানে সেই টাকাটা সে করতে পারবে, সে ভার বহন করতে পারবে। কিন্তু রাজনৈতিক কারণে অন্যান্য চাপে তাপে যে ঋণগুলি দেওয়া হয়, এটা মূলত হচ্ছে কি আমাদের দেশে যে ব্যাংকার যারা আছেন তারা শক্ত না থাকার কারণে, তারা শক্তভাবে প্রতিবাদ করতে না পারার কারণে, ডিউ ডিলিজেন্স না করার কারণে এইসব ঋণগুলি হচ্ছে। তারা যদি চাপকে মোকাবেলা করতে পারতো, সমাজে যদি সেই সুশাসনের জায়গাটা, জবাবদিহিতার জায়গাটা যদি সমাজে প্রতিষ্ঠা করা যেত, স্বচ্ছতা যদি তৈরি করা যেত, তাহলে মনে করেন তারা আরও শক্তিশালী হতো, এবং খেলাপি ঋণ তারা অপছন্দ যদি হতো, তারা আসলে ঋণটা দিত না। তা আমি একজন ব্যবসায়ী হিসেবে, যেটা আপনার সাথে একটু আগে প্রাইভেটলি বলছিলাম, যে ঋণ খেলাপি না, আমি বলি যে ঋণটা নষ্ট হয়ে গেছে, নষ্ট ঋণ হয়ে গেছে। এখন সেটাকে আমাদের যেটা করতে রিপেয়ার করতে হবে। আমাদের দেশে এই যেটা বললেন যে 1,00,000 কোটি টাকা বা 60,000 কোটি টাকা ধরেন আপনি, না 60,000 কোটি টাকা আমাদের খারাপ ঋণ আছে, যেটা মনে করেন যদি 6,00,000 কোটি টাকা যদি আমরা পুরো ঋণ ধরি, তাহলে প্রায় 10% ঋণ যদি খারাপ হয়ে যায় টোটাল ব্যাংকিং ব্যবস্থায়, তাহলে কিন্তু আসলে এই ব্যাংক কিন্তু ইয়েতে চলে গেছে। ওই যে ব্যাংকগুলি 10% ঋণ যদি খারাপ হয়ে যায়, তখন সেখানে অবজারভার বসাতে হয়, মানে খারাপ ব্যাংকের তালিকায় বলা হচ্ছে 50,000 কোটি টাকা অযোগ্যই, অর্থনীতিটাই পুরো ব্যাংকিং ব্যবস্থাটাই মনে করেন 60,000 কোটি টাকা চলে গেছে। তো এইটাকে আসলে শুধুমাত্র এখন সংখ্যা তত্ত্বের মধ্যে না থেকে বিশ্লেষণ করে দেখতে হবে যে এই ঋণগুলিকে আমরা কীভাবে ভালো ঋণ করতে পারি, কোনো রকম ব্যবস্থা আছে কিনা। কারণ আমাদের কিন্তু দেখেন আপনি, সবাই আমরা কথা বলছি, প্রচুর টাকা ব্যাংকে পড়ে আছে, নতুন উদ্যোক্তা কিন্তু নাই। ওই যেটা বললাম যে কোনো কারণে যদি আজকে ডিফল্ট করে, সিআইবি আছে, আপনি 2টো কিস্তি ফেল করলে আপনি সঙ্গে সঙ্গে কিন্তু ক্লাসিফাইড হয়ে যাচ্ছেন। স্যার যেটা বললেন যে উনি যখন ব্যাংকে জয়েন করে তখন খেলাপি ঋণ পাইনি খুঁজে, তখন ওই ঋণের কিন্তু আজকে যত রকমের রেগুলেশনস আছে, যত রকম ক্রাইটেরিয়া আছে, সেগুলির মধ্যে আমার মনে হয় যে অনেক ইজি ছিল। আজকে আমাদের ব্যাসেল 3 নাই, আছে, ওদের সেই সময় সেটা ছিল না। আন্তর্জাতিক পরিমণ্ডলে বা ওইভাবে মাপঝোপ করতে হতো না। ব্যাংক যে ব্যবসা করতো, সে তার ব্যাংক সে ব্যবসা করতো, তার ঋণটা সে দেখতো। এখন ব্যাংক কিন্তু সমাজের মধ্যে একটা অন্যতম অর্থনৈতিক ব্যবস্থা, যেমন অন্যতম প্লেয়ার, তার মধ্যে সমাজেও সারা বিশ্বজুড়েই সবচেয়ে কমপ্লায়েন্ট প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি প্রতিষ্ঠান হচ্ছে ব্যাংকিং প্রতিষ্ঠান, এবং এটা এইভাবেই থাকা উচিত। এর নন কমপ্লায়েন্ট হওয়ার ব্যাংকের কোনো স্কোপ নাই, কারণ ব্যাংক কাজ করে জনগণের আমানত নিয়ে। সে তার কটা টাকা থাকে, খুবই কম টাকা, 10% টাকা যদি কোনো ব্যাংকের যদি থাকে, যত ঋণ দিয়েছে তার বিপরীতে, তাহলে সেই ঋণ ব্যাংকটাকে ভালো হয় যে এই ব্যাংকটা সে যে কোনো দুঃসময় আসলে সে স্ট্রেস টেস্টে সে ভালো করতে পারবে। 10% টাকা যদি থাকে, অর্থাৎ কারো যদি 1,000 কোটি টাকা থাকে, তার 100 কোটি টাকা মূলধন থাকলেই তার চলে।
সুতরাং ব্যাংকের নন কমপ্লায়েন্ট হওয়ার কোনো অবকাশ নেই। তো আমাদেরকে আসলে খেলাপি ঋণ নিয়ে মানে ভীতিকর অবস্থানে না দিয়ে খেলাপি ঋণটা মোকাবেলা করতে হবে। এখানে স্টেট ব্যাংকের একটা বড় ভূমিকা আছে, আমাদের কেন্দ্রীয় ব্যাংকের। এইবারের মুদ্রানীতিতে আমরা আশা করেছিলাম যে এই খেলাপি ঋণ ম্যানেজমেন্টের উপরে একটা ভালো কিছু আসবে, বা খেলাপি ঋণ সংগ্রহ করার জন্য কোনো কিছু সুনির্দিষ্ট করা হবে, খেলাপি ঋণের বিষয়ে তাদের কী ভূমিকা। আমি দেখলাম যে আসলে আমরা তেমন কিছু পাইনি, গতানুগতিকভাবেই চলছে। এই জায়গায় অ্যাড্রেস করা দরকার। শুধুমাত্র খেলাপি ঋণ হয়ে গেছে এই কথা বলে নিজের দায় না সেরে আমাদের কেন্দ্রীয় ব্যাংক, সরকার যারা যারা আছে এবং বিদগ্ধজন যারা আছেন, তারা সবাই মিলে চিন্তা করতে হবে যে এই জায়গা থেকে কীভাবে আমাদের দেশের ব্যবসায়ী শিল্পপতিদেরকে আমরা বের করে নিয়ে আসতে পারি। আমাদেরকে পলিসি ড্র করতে হবে। ইব্রাহিম খালেদ, আপনার কাছে আসতে চাচ্ছি। বলছিলেন যে ব্যাংকে সুশাসন নাই, যে ব্যাংক কর্মকর্তা হয়তো কিছু দুর্নীতি পরায়ণ ব্যাংক কর্মকর্তার কারণে খেলাপি ঋণটা হচ্ছে, অথবা রাজনৈতিক চাপের কারণেও খেলাপি ঋণটা বাড়ছে। তো সুশাসনটা কেন প্রতিষ্ঠিত হচ্ছে না ব্যাংকে? এর আগে একটা বিভাজন দরকার। আমরা বলে থাকি যে ব্যাংকিং সিস্টেমে এখন 10 ভাগ খেলাপি ঋণ। এই কথাটা আসল চিত্রটাকে তুলে ধরে না। কারণ প্রাইভেট ব্যাংকগুলোকে যদি আমি আলাদা করে দেখি, তাহলে প্রাইভেট ব্যাংকের অ্যাভারেজ ব্যাড ডেট হলো বা ক্লাসিফাইড লোন হলো 5%-এর একটু উপরে। আর রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যাড লোন যদি আমি অ্যাভারেজ করি, সেটা আসে 25%-এর উপরে, কয়েক গুণ বেশি। তো 5% আর 25%কে আপনি অ্যাভারেজ করে 10 বলছেন, কাজেই পুরো চিত্রটা ডিস্টোর্ট হয়ে যাচ্ছে। আমি মনে করি যে প্রাইভেট সেক্টর ব্যাংক ভালো মন্দ মিশিয়ে দুটোটা খারাপ কাজ হচ্ছে না তা না, কিন্তু 5% আছে আর একটু নামানো উচিত, এটা ঠিক আছে, এটাকে আমরা পরে ধরবো। প্রায়োরিটি বেসিসে প্রথমে দেখতে হবে যেখানে একেবারে যক্ষা রোগে আক্রান্ত হয়ে আছে এই সরকারি ব্যাংকগুলো, কেন এইটি দেখার বেশি প্রয়োজন। কারণ 25% অ্যাভারেজ ব্যাড ডেট থাকা মানে এই ব্যাংকগুলি আসলে নাই। এটা যদি কোনো বিদেশের ফ্রি ইকোনমি কান্ট্রিতে হতো, এই ব্যাংকগুলি বন্ধ হয়ে যেত। বাংলাদেশে প্রোটেকশন দিয়ে সরকার জোর করে ব্যাংকগুলো চালাচ্ছে, কারণ যে আমরা পেছনে আসছি, ভয় পাবেন না। তো এইভাবে তো কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান চলতে পারে না। তো এরকমের আর্টিফিশিয়াল যেটা হয়, রোগী বাঁচে না, তারপরে যে আর্টিফিশিয়াল পাম্পিং করে বাঁচিয়ে রাখে, রাষ্ট্রের তো ব্যাংক এভাবে বেঁচে আছে। বেসিক ব্যাংকে তো নাই, ও কবরের মধ্যে, তার মধ্যেও নল রাখছে যাতে এটা না মরে। সোনালী ব্যাংকের অবস্থা তাই, অগ্রণী ব্যাংকের অবস্থা তাই। এবং অগ্রণী ব্যাংকের দেখেন এর আগে এমডি ছিলেন, পালিয়ে বেড়াচ্ছেন, দুদক ধরতে পারছে না। তো এইসব আপনি যদি অসৎ, চোর, ডাকাত, দুর্নীতিবাজদের দিয়ে ব্যাংক চালাতে চান, তাহলে তো ব্যাংক চলবে না। ব্যাংক হলো এমন একটা জায়গা যেখানে নাকি এমডি, ডিএমডি বা চেয়ারম্যান এরা যারা হবেন, তারা গুণগত পার্থক্য থাকে, কেউ অনেক ভালো, কেউ একটু কম ভালো, কিন্তু সততার ব্যাপারে এতটুকুন খাত থাকলে তিনি ব্যাংক চালাতে, ব্যাংকের নির্বাহী হতে পারেন না। তা আমি মনে করি যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এই অবস্থার মূল কারণ হলো সরকার এই ব্যাংকের চেয়ারম্যান, বোর্ডের ডিরেক্টর, এমডি এগুলো নিয়োগ করেন, এবং সরকার বেছে বেছে দুর্নীতিবাজদেরকে নিয়োগ করেন। কথাটা হয়তো শুনতে খারাপ লাগবে, আমি তাহলে এই ঘটনা আরও আগেও বোধহয় বলেছি, আমি আবার উল্লেখ করব, কারণ এরকম ক্লাসিক ব্যাপার হতে থাকলে ব্যাংক টিকবে না। অগ্রণী ব্যাংকের ইমিডিয়েট পাস্ট ম্যানেজিং ডিরেক্টর 4 বছর এমডি ছিলেন। তো এর আগে বাংলাদেশ ব্যাংক আপত্তি করে নাই, কিন্তু লাস্ট যেবার তাকে নিয়োগ দেওয়া হলো, সেবার বাংলাদেশ ব্যাংক আপত্তি করলো যে না, একে দেওয়া যাবে না, কারণ এত বেশি দুষ্কর্ম করেছে, লিস্টও দিয়েছে, এই করেছে। তার উত্তরে, দিস ইজ অন রেকর্ড, প্রথম আলোর প্রথম পেজে আসছিল, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগের তৎকালীন সচিব তিনি বলেছিলেন যে অগ্রণী ব্যাংকের মালিক সরকার যাকে খুশি বসাবে, বাংলাদেশ ব্যাংকে। এখন দেখেন, চিন্তা করে, বাংলাদেশ ব্যাংক তো নিজের থেকে বলেনি, ব্যাংকিং কোম্পানি আইনের ধারা মোতাবেক তার দায়িত্ব যে অনাপত্তিপত্র দেওয়া বা আপত্তি দেওয়া। তো সে অনাপত্তি দিতে অস্বীকার করছে তো কারণবশত। সেখানে সচিব তো একটা সরকারি কর্মকর্তা, উনি পলিটিক্যাল লিডারও না, কিন্তু উনি কেন এই সমস্ত গুন্ডা পান্ডাদের পক্ষে কথা বললেন? উনি কেন আইনের বিপক্ষে কথা বললেন? তার মানেই হলো তাহলে ওনারও পিছনে নিশ্চয়ই লোক আছে, মন্ত্রীরা হয়তো ব্যাক করে থাকে, তার উনি সাহস পেতেন না। তো এই যে এখন সরকারি যন্ত্র, সরকারি কর্মকর্তা সবাই মিলে যদি ব্যাংক খেয়ে ফেলতে চায়, তাহলে আপনি ব্যাংক বাঁচাবেন কী করে? একটা এক্সাম্পল দিলাম, বেসিক কি হলো, বেসিকের চেয়ারম্যান। এখন আরেকটা ব্যাপার আছে এখানে, যে
ব্যাংকিং কোম্পানি অ্যাক্টের 46 সেকশনে বাংলাদেশ ব্যাংককে দায়িত্ব দেওয়া আছে কোনো ব্যাংকের ভেতরে যদি চেয়ারম্যান, ডিরেক্টর এরা জনগণের ডিপোজিটের স্বার্থবিরোধী কাজ করে বা সুশাসন না থাকে, তাহলে বোর্ডকে সরিয়ে দিতে পারে, বোর্ড ভেঙে দিতে পারে, চেয়ারম্যানকে বা কোনো ব্যক্তিগত ডিরেক্টর বা চেয়ারম্যানকে সরিয়ে দিতে পারে। কিন্তু ওই আইনে লেখা আছে সরকার কর্তৃক নিয়োজিত হলে বাংলাদেশ ব্যাংক এই আইন প্রয়োগ করতে পারবে না, ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। এটা কোন ধরনের আইন? একই দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সোনালী ব্যাংক যে কাজ করে, ওনার মার্কেন্টাইল ব্যাংক একই কাজ করে, তাহলে মার্কেন্টাইল ব্যাংকের উপরে ক্ষমতা থাকলে সোনালী ব্যাংকের উপরে ক্ষমতা থাকবে না কেন? তার মানে যে সরকার দুর্নীতিকে প্রশ্রয় নয়, শুধু প্রোটেকশন দিচ্ছে আইনের দ্বারা। এই আইন অ্যামেন্ডমেন্ট না হওয়া পর্যন্ত সরকারি ব্যাংক ভালো হবে না। 2 নম্বর, আচ্ছা বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা আপনি দিলেন না, অন্য কাউকে তো দিতে হবে। তো অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগে কি সেই ক্ষমতা আছে বা সেই ক্ষমতা প্রয়োগ করার মতন জনবল বা কাঠামো কি তাদের আছে? নাই। তাহলে একদিকে আপনি বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা রহিত করলেন, অন্যদিকে আর কারো ক্ষমতা রইল না টু টেকেন দেম টু টাস্ক। এই ধরনের পরিস্থিতিতে আপনার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো যতক্ষণ না পর্যন্ত সরকার এই আইন অ্যামেন্ডমেন্ট না করবেন, এটা কি সরকার জানেন না? কেন করছেন না? কারণ তারা ইচ্ছা করে সরকারি ব্যাংক থেকে টাকা লুট করানোর সুবিধা করার জন্য করে দিচ্ছেন। আমি এখন প্রাইভেট সিটিজেন হিসেবে কথাগুলো বলছি, চাকরি করি না, চাকরি করলে বলা মুশকিল। ইব্রাহিম খালেদ, আমরা আবারও আলোচনায় ফিরবো, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। দর্শক, বীজ সংলাপে এই পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বীজ সংলাপে আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24। আজ আমরা আলোচনা করছি খেলাপি ঋণ এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ডক্টর খন্দকার ইব্রাহিম খালেদ এবং এফবিসিসির সাবেক পরিচালক একেএম শাহেদ রেজা। আমরা আবারও আলোচনায় ফিরতে যাচ্ছি। শাহেদ রেজা, আপনার কাছে যেতে চাচ্ছি, প্রাইভেট এবং পাবলিক ব্যাংক যেগুলো আছে তার মধ্যে খেলাপি ঋণের পার্থক্যটা অনেক গুণ বেশি। দেখা যাচ্ছে যে ডক্টর খন্দকার ইব্রাহিম খালেদ যেটা বলছিলেন যে প্রাইভেটে যেখানে 5% সেখানে পাবলিক ব্যাংকে 25% হয়ে যাচ্ছে। কেন এইবার এতটা বেশি? কেন? আপনি একটি প্রাইভেট ব্যাংকের সঙ্গে সংযুক্ত আছেন, কেন এটা? আমি ব্যবসায়ী হিসেবেই বলি বিষয়টা, যে আমরা যেটা ফেস করছি, মনে করেন ব্যাংক ব্যবসা করতে এসে যে বেসরকারি ব্যাংক আমরা চালাই, আমাদের একটি প্রেশার থাকে ম্যানেজমেন্টের উপরে যে বেশি প্রয়োজনীয় পরিমাণ টাকা যেন ঋণ দেওয়া যায়, যে পরিমাণ টাকা অ্যালাউ করা যায় সেটা যেন ঋণ দেওয়া যায়, কারণ আমরা বাজার থেকে মানুষের কাছ থেকে টাকাটা ধার করে আনি, যার ফলে আমরা সবসময় ঋণটা বাড়ানোর চেষ্টা করছি। আর অন্যদিকে খেলাপি ঋণকে আমরা রি-ইঞ্জিনিয়ারিং করার জন্য কন্টিনিউয়াস এফোর্ট থাকে আমাদের, যে কীভাবে এই খেলাপি ঋণটাকে ঠিক করা যায়। কারণ আমরা যেটা হয়েছে যে বেসরকারি খাতের ব্যাংকগুলো, বেশিরভাগ ব্যাংকেই সেখানে রাজনৈতিক প্রেশারে কোনো ঋণ খারাপ হয় না, সেখানে মূলত ঋণ খারাপ হয় ব্যবসায়িক কারণে। তো আমরা সেই ব্যবসায়ীর সাথে ক্লোজলি মনিটর করে আমাদের ম্যানেজমেন্টের মানুষজন, এক ধরনের সুপারভাইজারি ক্রেডিটের মতো সেটা করে যতদূর সম্ভব পারা যায় আমরা আমাদের খেলাপি ঋণটাকে সহনশীলতার মধ্যে নিয়ে আসতে পারি। আমি যেই ব্যাংকটাতে আছি সেখানে আমার খেলাপি ঋণের পরিমাণ 3 ভাগের মতো। 3 ভাগের মতো। এখন সব ঋণই যে আপনি যে ভালো আমি তা বলবো না, কোয়ালিটিভ জাজমেন্টে গেলে হয়তো এটা আরও বেড়ে যেতে পারে, কিন্তু আমরা যেটা সার্বক্ষণিক চেষ্টা থাকে ম্যানেজমেন্টের পক্ষ থেকে, তারা তাদের অফিসার দিয়ে আমাদের ধরেন যে ওর ফ্যাক্টরিতে আমার অফিসার থাকে প্রয়োজনে, এমনও অনেকগুলি বিষয় আছে যে সে টাকাটা যে নিয়ে যাচ্ছে, রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি মনে করতে অনেক টাকা নিয়ে যাচ্ছে, সে এই টাকা সে কি বেতন দিচ্ছে নাকি সে অন্য জায়গায় চলে যাচ্ছে। ওই বেতনের দিন দেখা যাচ্ছে যে আমাদের একজন সিনিয়র লেভেলের মিড লেভেলের একজন অফিসার ওর অফিসে আছে, যে তার লোকগুলি বেতন পাচ্ছে কিনা। আবার দেখা গেল যে কোনো একটা ঈদের সময় বা কোনো একটা সময় আসলো যখন তাকে বেতন দিতে হবে, কিন্তু তার কাছে ঠিক সেই পরিমাণ নেওয়ার মতো সক্ষমতা নাই ব্যাংক থেকে ঋণ চাওয়ার মতো। আমরা ব্যাংকগুলি তাকে বরং চরো হিসাব টিসাব করে দেখছে ব্যাংকগুলি যে আপনার কত টাকা হলে আপনি আপনার এই ওয়ার্কারকে ম্যানেজ করে আপনি ঈদের বন্ধ দিতে পারবেন। কারণ আমরা মনে করি যে তার সাথে আমাদের পার্টনারশিপ ইন রিয়েল সেন্স, যেটা আমার টাকা সেখানে আছে, সুতরাং আমার টাকা সুরক্ষার জন্য তাকে তার যে সমস্ত বাধ্যবাধকতাগুলি আছে সেগুলি আমরা মনিটর করার চেষ্টা করি। কিন্তু সরকারি ব্যাংকের জায়গায় কিন্তু এই জায়গাতে প্রচণ্ড রকমের দায় সারা গোছের বিষয় থাকে। এটা হচ্ছে কি, সে তো সেখানে চাকরি করে, অনেক ধরনের সমস্যা আছে। আপনি
কদিন আগে আপনার ওই যে কালকে বা গতকালকে সম্ভবত দুদক চেয়ারম্যানের আমি একটা স্টেটমেন্ট পড়লাম যে এখন ঘুষের রেট বেড়ে গেছে দুদকের ড্রাইভের কারণে। কারণ দুদক ড্রাইভ দেওয়ার কারণে যেটা হয়েছে যে যে যা নিত সে এখন বলছে যে আমি তো দুদকের ভয় আছে, সো তুমি প্রাইসটা বাড়ায় দাও। আমি আরেকটা বই রিসেন্টলি পড়লে, আজকে হঠাৎ করে পড়ছিলাম, ওই ডক্টর আকবর আলী খানের পরার্থপরতার অর্থনীতি। হ্যাঁ, ওটা খুব সুন্দর বই, মানে এটা বইটা এত চমৎকার যে মানে উপন্যাসের মতো পড়া যায় আর কি। অর্থনীতির কথা ব্যক্তিগত ডায়েরির মতো লিখে গেছে। তো উনি হঠাৎ করে লিখছে, উনি যখন মহকুমা প্রশাসক ছিলেন বা এই লেভেলে কাজ করতেন তখন ওই রিলিফ দেওয়ার বিষয়ে ওনার একটা ইয়া আছে যে উনি না, রিলিফ না, উনি ওই যে দুধওয়ালাকে জরিমানা করছিলেন যে পানি মিশাচ্ছ কেন। তো পরে দেখা গেল যে দুধের পানির পরিমাণ বেড়ে গেছে, কারণ ওই ওনার যে অফিসাররা যারা ছিল তারা সবাই বললো যে তুমি যদি আমাকে টাকা না দাও তাহলে আমি তোমাকে এখন কোর্টে নিয়ে যাব, এই হাকিম যে বসছে ওই হাকিম কিন্তু দুধওয়ালা পাইলে জরিমানা করবে, তাহলে তুমি আমাকে প্রত্যেক দুধের উপরে তুমি আমাকে টাকা দিতে হবে। তো ভালো করতে গিয়ে উনি যেটা বললো যে সামগ্রিক কাঠামোগত যদি পরিবর্তন করা না যায় এবং সুশাসনের জায়গাটা যদি নিশ্চিত করা না যায় তাহলে ভালো করতে গিয়ে খারাপ হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো দুদকের যে চেয়ারম্যান সাহেবের বক্তব্য খুবই সাম্প্রতিক বক্তব্য, আকবর আলী খানের বইয়ের কাছাকাছি বক্তব্য হয়ে গেছে যে আজকে ওনারা যে ড্রাইভটা দিয়েছে, দেখেন আপনি একটু আগে ওনার কথা থেকে শুনলেন যে অগ্রণী ব্যাংকের ডিএমডি পালিয়ে বেড়াচ্ছে, তাকে অ্যারেস্ট করতে পারছে না, তার বিরুদ্ধে মামলা আছে। যেভাবে এই মামলাগুলি সরকারি ব্যাংকের বা ব্যাংকিং ইন্ডাস্ট্রির যে মামলাগুলি যেভাবে অ্যাড্রেস করা হচ্ছে, তারা আসলে কিন্তু প্রথমেই তারা বিচারের সম্মুখীন হয়ে যাচ্ছে, কোর্টে চলে যে অ্যারেস্ট হয়ে যাচ্ছে, ট্রায়াল হয়ে যাচ্ছে, সামারি ট্রায়াল হয়ে যাচ্ছে, তার মিডিয়া তার বিচার করে দিচ্ছে, যার ফলে সে পালিয়ে বেড়াচ্ছে। এই জায়গাগুলিও কিন্তু সরকারি ব্যাংকগুলিকে কিন্তু প্রতিবন্ধকতা তৈরি করেছে বলে আমি মনে করি। আমরা যেহেতু ব্যবসা করি সে তাদের সাথে তারা এখন খুব সতর্ক, প্রোঅ্যাক্টিভলি যদি এগিয়ে না আসে। একটি ঋণ আপনারা একমত হবেন, জনাব ইব্রাহিম খালেদ সাহেব একটু আগে বলেছেন যে বিবিধ কারণে ঋণ খেলাপি হতে পারে। আমাকে ঋণটাকে ডায়াগনোস করে দেখতে হবে যে আসলে কী কারণে ঋণটা খেলাপি হয়েছে, তাকে ম্যানেজ করা, তার এই ঋণটাকে ম্যানেজমেন্ট করার তার সেই সক্ষমতা আমি ব্যাংক থেকে যদি এগিয়ে আসি তাহলে সম্ভব হবে কিনা। এখন কিন্তু এই জায়গাটাতে একটু ভাটা পড়েছে, যার ফলে সরকারি ব্যাংকগুলি আরও ঋণ, এখন সেটা যেটা হচ্ছে সে যদি ঋণ না দেয় তার কিন্তু দুদকের কাছে মামলায় যাওয়ার কোনো সম্ভাবনা নাই, হয়তো প্রমোশন হবে না, রিটায়ারমেন্টে তো যাওয়া যাবে, রিটায়ারমেন্ট বেনিফিট তো পাওয়া যাবে, কিন্তু ঋণ দিয়ে যদি সে বিপদে পড়ে এই জন্যও কিন্তু তারা পিছিয়ে আছে। অন্যদিকে বেসরকারি ব্যাংকগুলি যেটা আছে তার একটা প্রেশার আছে, তারা মোটামুটি ভালো করছে এবং সে যদি ঋণটা বেশি দিতে পারে, তার ব্যাংক যদি প্রফিট বেশি করতে পারে, সে একটার জায়গায় দুইটা ইনসেন্টিভ বোনাস পাবে, তার বেতন বৃদ্ধি হবে, তার অন্য সুযোগ সুবিধা বাড়বে। এই যে পার্থক্য দুটো ব্যাংক ব্যবস্থার মধ্যে, যেটা সামগ্রিক ব্যাংক ব্যবস্থার মধ্যে গিয়ে প্রতিফলন ঘটতেছে, এখানেই আমি মনে করি যে অ্যাড্রেস করার সময় এসছে। এগুলো যদি অ্যাড্রেস করা যায় রিয়েল সেন্সে এবং জবাবদিহিতা, সুশাসন এবং ফাইনালি গিয়ে প্রফিট করার যে মানসিকতা, ব্যাংক যেহেতু খুলে বসছে, ব্যাংক তো অন্য কোনো কারণে খুলে বসে নেই, ব্যাংক মুনাফা করার জন্য বসছে, এই জিনিসগুলো যদি অ্যাড্রেস করা যায় তাহলে মনে করেন সরকারি ব্যাংকগুলিও বেসরকারি খাতের ব্যাংকের যেভাবে কম মাত্রার খেলাপির ঋণ আছে এই জায়গায় আমি মনে করি আসতে পারবে। বাংলাদেশ যেটা সবসময় আমরা বলি যে অমিত সম্ভাবনার দেশ, বাংলাদেশের উদ্যোক্তা শ্রেণী রেজিলিয়েন্ট, যে কোনো পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে পারে। আপনারা দেখেছেন যে যত বড় দুর্যোগই আসুক না কেন আমাদের উদ্যোক্তা শ্রেণী কিন্তু পিছিয়ে পড়ে নেই, কিন্তু এখন কিন্তু সে হারে কিন্তু নতুন উদ্যোক্তা শ্রেণী আসছে না। তো সেই উদ্যোক্তাদেরকেও যদি মেইন স্ট্রিমে আনতে হয়, ব্যবসা আনতে হয়, ঋণ নেওয়ার মতো অবস্থা তৈরি করতে হয়, এই খেলাপি ঋণের যে সংকটগুলি আছে এগুলিকে অ্যাড্রেস করা দরকার। এর জন্য সরকার যে নতুন ব্যাংক কমিশন করার জন্য বোধহয় একটি পরিকল্পনা সরকারের আছে, সেখানে কিন্তু আমি মনে করি যে অন্যান্য স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্টের সাথে সাথে খেলাপি ঋণ অ্যাডজাস্টমেন্টের জন্য তাদের পরিকল্পনা থাকা দরকার, যেটা লং টার্ম একটা ওয়ে দিবে, বেইল আউট করে বের করে দিবে বর্তমানে যিনি আছেন খেলাপি হয়ে আছেন তাকে, এবং তাকে নতুন করে ব্যবসা বাণিজ্য করতে দিবেন। এগুলো যদি নিশ্চিত করা যায় তাহলে এই সরকারি খাত বেসরকারি খাতের ঋণের চিত্র পরিবর্তন হয়ে যাবে। সমগ্র দেশের আমি মনে করি যে খেলাপি ঋণের হিসাব কমে আসবে। ইব্রাহিম খালেদ, আপনার কাছে আসতে চাচ্ছি, আপনি কি একটু বলবেন যে আমরা দেশের ব্যাংকগুলোর চিত্র দেখছি, আপনার হয়তো অভিজ্ঞতা আছে বাইরের দেশগুলোর যে খেলাপি ঋণের চিত্রটা কেমন, যদি বাইরের দেশের সঙ্গে একটু তুলনা করে আমাদের দেশের চিত্রটা কম্পেয়ার করেন। বিদেশের মানে উন্নত দেশ যেগুলো, ইউরোপে, আমেরিকাতেও, সেখানে খেলাপি ঋণ খুবই কম থাকে, সাধারণত শতকরা 1 ভাগ বা হয়তো একটা 1 ভাগের উপরে, মানে কোনো অবস্থাতেই 2 ভাগ অতিক্রম করে না।
এটি ভালো ব্যাংকগুলোর লক্ষণ। আমাদের দেশে যদি কম্পেয়ার করি, এটা এরকম ছিল না তা কিন্তু না। এই বেসিক ব্যাংক যাকে আজকে আমরা গালি দিই, এই ব্যাংকের দুর্ঘটনা ঘটার আগে খেলাপি ঋণের পরিমাণ ছিল মাত্র 1.5 ভাগ, 1.5 ভাগ। এটি একটি চমৎকার ক্লাস 1 ব্যাংক ছিল। আমরা তো দুর্নীতির দ্বারা মানে ডাকাত বসিয়ে দিয়ে ব্যাংকটাকে ধ্বংস করেছি। কাজে এখানে ব্যাংকটার দোষ দিয়ে লাভ নেই, সেই জন্য আমি দোষ দিচ্ছি সরকারকে। সরকার যদি ব্যাংক থেকে টাকা লুট করতে দিতে দৃঢ় প্রতিজ্ঞ থাকে, তা আপনি ব্যাংক রক্ষা করতে পারবেন না। তা আমরা আন্তর্জাতিক যে বা আশেপাশে যদি দেখি, বর্তমানে ভারতের অবস্থা একটু খারাপ যাচ্ছে। ভারতের কোনো কোনো ব্যাংকে 10 ভাগের বেশি, কোনো কোনো জায়গায় মানে 5 থেকে 10-এর মধ্যে 8 ভাগের মতন বোধ হয় অ্যাভারেজে, 8 ভাগে অ্যাভারেজ আসছে। কিন্তু শ্রীলঙ্কাতে ভালো এবং সিঙ্গাপুরে তো খুবই ভালো, মালয়েশিয়াতেও 3 ভাগ অতিক্রম করেনি। তো কাজে দেখা যাচ্ছে যে আমাদের খুব উন্নত দেশ বাদও যদি দিই, আমাদের প্রতিবেশী দেশের মধ্যে ভারতে একটু খারাপ যাচ্ছে এখন, কিন্তু অন্যান্য দেশের তুলনায় তারা কিভাবে এত ভালো করছে যদি একটু ভালো? একটাই কারণ যে সরকার তাদের দেশের ব্যাংকগুলোকে খেয়ে ফেলছে না বা খেয়ে ফেলতে দিচ্ছে না, এই কমিটমেন্ট। আমাদের দেশের সরকারের সেই কমিটমেন্ট নাই। যদি থাকতো তাহলে আমি তো মনে করি যে অর্থমন্ত্রী অনেক আগেই পদত্যাগ করে চলে যেতেন, যে এই অবস্থা আমি সমর্থন করি না। কিন্তু সেরকম কোনো দেখছি না, বা কিছু বাস্তবে দেখা যায় এমন কোনো উদ্যোগও তো তারা নিচ্ছেন না। ওয়ার্স্ট এক্সাম্পল যেগুলো আমরা চোখে দেখি বলে, বেসিক ব্যাংক সরকারি ব্যাংক ছিল বলে এর বসানো সরকার বসানো যে চেয়ারম্যান, তাকে বাংলাদেশ ব্যাংক সরাতে পারে না আইনত। সেই জন্য বাংলাদেশ ব্যাংক সুপারিশ করেছিল অর্থ মন্ত্রণালয়ে যে এই কারণে এই ব্যাংকটা শেষ করে দিল, একে সরার জন্য সুপারিশ করা যাচ্ছে, যেহেতু আমার ক্ষমতা নেই সরানোর। সেই চিঠিটি অর্থ মন্ত্রণালয়ে দীর্ঘ 1 মাস চেপে রাখা হলো এবং শেষ পর্যন্ত ওটা আলোর মুখ দেখল না। লাস্ট যে তার টার্মের শেষ দিনের আগদিন তিনি পদত্যাগ করে চলে গেলেন। তো তার মানে যে সরকার তাকে পদত্যাগ করতে সুযোগ করে দিয়েছে। তা আর কত প্রমাণ দেখাবো? সরকার তো লজ্জা নেই, তো যার লজ্জা নেই তাকে আর কথা বলে তো লজ্জা দেওয়া যাবে না। এ নিয়ে এখন কি করতে হবে আমি বুঝি না। কারা আন্দোলনে নামলে সরকারের বোধোদয় হবে, এটা আমি বুঝতে পারছি না। সরকারের তো মানে আমরা দেখি যে ওই যে আপনিও বলেছিলেন যে সরকারের একটা বাঁচিয়ে রাখার প্রবণতা থাকে, কিন্তু সরকার তো জানে যে ব্যাংকটা আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর সরকারি ব্যাংকগুলো তো এই পর্যায়ে ছিল না। আপনার সেই অভিজ্ঞতা যদি একটু শেয়ার করেন। এটাকে সরকারি ব্যাংকে সরকারই নষ্ট করেছে। সেই জন্য এখন ওই কোন কিটের কথা শুনেছিলাম, ওই মা নাকি ছোট ছোট বাচ্চাদেরকে পেট থেকে বের হওয়ার পরে খেয়ে ফেলতো। তো এটা হয়েছে যে সরকারি ব্যাংক সরকারই খেয়ে ফেলছে। এখন এটা ঠিক যে সরকার খাচ্ছে না, কারণ সরকার একটা ইনস্টিটিউশন। সরকার বিভিন্ন রকম মানুষ, শক্তিশালী মানুষ, অনেক ক্ষেত্রেই রাজনৈতিক, তাদেরকে ব্যাংক থেকে জনগণের টাকা মেরে দিতে সাহায্য করছে। খুব মানে একেবারে ফ্ল্যাটলি বললে এই কথাই আসে। তো এটার থেকে রক্ষা করার জন্য 2টো পথ আছে। একটা হলো যে সরকারের হাত থেকে বের করে দেওয়া, বেসরকারীকরণ। বেসরকারীকরণ করলেই ব্যাংকগুলোতে সরকারের ক্ষমতা থাকবে না, বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা ফিরে আসবে এবং এই ব্যাংকগুলো ভালো। বাংলাদেশ ব্যাংকেরও তো বড় একটা ভূমিকা থাকে, বাংলাদেশ ব্যাংক কেন এই ভূমিকাটা রাখতে পারছে না? বাংলাদেশের ভূমিকা নাই তো, আগেই বললাম সেকশন 46-এ যে ক্ষমতা দেওয়া হয়েছিল সেটি বলা হয়েছে যে সরকারের নিয়োজিত ব্যক্তির ক্ষেত্রে প্রযোজিত হবে না, যেটা একটা আনএথিক্যাল আইন, ইন এ ওয়ে বলতে পারেন ব্ল্যাক ল। এই ব্ল্যাক ল দিয়ে ব্যাংক চলছে। সেই জন্য বাংলাদেশ ব্যাংক চেয়ে দেখতে পারে, কিছুই করতে পারে না। যেখানে করতে পারে প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে আপনি দেখেন প্রাইভেট ব্যাংক ভালোই চলছে, 2-4টা ছাড়া অল ব্যাংকস আর ডুইং ওয়েল। সেখানে তো হচ্ছে, বাংলাদেশ ব্যাংক তো করছে। কাজেই সরকারি ব্যাংকের জন্য বাংলাদেশ ব্যাংককে দায়ী করে লাভ নাই, এটার জন্য সরকার নিজে দায়ী। আরও পার্টিকুলারলি সরকারের, এটা তো প্রধানমন্ত্রী দেখার কথা না, সরকারের অর্থ মন্ত্রণালয় এটার জন্য দায়ী। শাহেদ রেজা, আপনি কি সংযুক্ত করবেন? যে আমাদের মধ্যে যে বিকাশমান অর্থনীতি যদি আমরা বলি, এখনো এখানে কিন্তু এই মানুষ রিস্ক নিয়ে এখানে ব্যবসা করতে আসে। আপনি উন্নত একটা দেশে আপনি ইচ্ছা করলে কোনো একটা দোকান খুলে বসতে পারবেন না। বাংলাদেশে এটা বাংলাদেশের মতো অর্থনীতিতেই এটা সম্ভব, যার ফলে ওই যে ঋণ নিয়ে ঋণ খেলাপি হয়ে যায়। হঠাৎ করে একজন নতুন মানুষ আসে, তার সেই অভিজ্ঞতা থাকে না, দক্ষতা থাকে না, তার ব্যবস্থাপনা জ্ঞান থাকে না, যার ফলে এই সংকটগুলো হতে পারে।
এখন আমি যেটা বলতে চাই যে আমাদের মতো দেশে যে অর্থনীতি চালু হয়েছে, যে উদার মানসিকতা নিয়ে এই জিনিসটাকে একটু দেখতে হবে, নাহলে কিন্তু আমরা আটকা পড়ে যাব যেখানে আছি। আমি ব্যবসায়ী হিসাবে বলবো যে সরকারি ব্যাংকগুলি একসময় অনেক কাজ করেছে। আজকে যত বড় শিল্প তৈরি হয়েছে, সরকারি ব্যাংকগুলির কন্ট্রিবিউশনই কিন্তু অনেক ধাপে ধাপে সরকারি ব্যাংকগুলোর অবস্থা খারাপ হয়েছে। ধাপে ধাপে সরকারি ব্যাংকের অবস্থা খারাপ হয়েছে, যে অদক্ষ ব্যবস্থাপনা। আর যেটা মূলত বিষয় ছিল যে সরকার, যে মালিক পক্ষের উদাসীনতা, সেই ব্যাংকের যারা মালিক তাদের যে উদাসীনতা, তারা সেটা কন্ট্রোল করতে পারে নাই, আর আইন কারণে ওইটাকে ধরার ইয়া ছিল না। আর যারা চালায় তাদের মধ্যে সংকট ছিল। নতুবা ওই ব্যাংকের লোকজনই যখন বেসরকারি খাতে চাকরি করতে আসে, তখন তারা কিন্তু খুব ভালো অফিসার হয়। আমার কাজ করার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারবো যে সরকারি ব্যাংক থেকে যারা যখন বেসরকারি খাতে যায়, ওই মানুষটাই দেখা যাচ্ছে যে সবচেয়ে ভালো অফিসার হিসেবে চিহ্নিত হচ্ছে। তো ওই যে পরিবেশটাতেই পরিবর্তন আনতে হবে। আর আমাদের যেটা হচ্ছে যে ঋণ খেলাপি সংস্কৃতিটাকে নিয়ে বসে থাকার আর সময় নেই। এটা ক্রমাগত বাড়তে দেওয়া যাবে না, এটাকে এখনই অ্যারেস্ট করতে হবে। আর সরকারি ব্যাংকগুলিকে বড় প্রেসক্রিপশনের আওতায় আনতে হবে। এটাকে আর প্যারাসিটামল দিয়ে জ্বর সারালে এটা চলবে না, কারণ প্রতি বছর বাজেটের টাকা দিয়ে তাদের মূলধন তৈরি করে দেওয়া হবে, এটা চলতে পারে না। এর জন্য প্রয়োজন হলে বেসরকারিকরণের যে নীতিমালা আছে সেখানে যেতে পারে। তাহলে অন্তত সরকার তো প্রতি বছর বাজেট থেকে যে টাকা দিয়ে তাদেরকে দিতে হয়, মূলধনের যোগান দিতে হয়, সেখান থেকে সরকার বের হয়ে আসতে পারবে। আর বেসরকারি খাতে যদি প্রতিযোগিতায় ফেলে দেওয়া যায়, তাহলেই ভালো করবে। কারণ বেসরকারি খাতে যেটা আছে, বোর্ড আছে, সেই বোর্ডে যারা বসে তারা তো এই শুধুমাত্র ফির জন্য বসে না, তারা ডিভিডেন্ডের জন্য সেখানে বসে। কিন্তু সে যখন দেখতে পায় চিত্রটা হয়তো সরকারি চিত্র, তো কারণ সে তখন দেখতে পায় যে আমি যদি এটা খারাপ ঋণ দেই, তাহলে আমি বছরের শেষে তো মুনাফা পাবো না, তা আমার যে ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্টে তাহলে রিটার্ন কোথায়, এই চিন্তা ঠিক। আর ওখানে যারা বসে, ওনারা কিন্তু বসে যে আমি তো এখানে কোনো ডিভিডেন্ড পাবো না, আমি আজকে যা ফি পাচ্ছি এটাই প্রাপ্তি আছে, আর যদি কিছু আমি উপরন্ত যদি পাওয়ার চিন্তা করতে পারি, তাহলে সেটা হয়তো আমার লাভ হবে। সেখানে যেটা হয়েছে যে বিভিন্ন কারণে আজকে বেসরকারি খাতের, সরকারি ব্যাংকগুলিতে বেসরকারি খাত থেকে লোক যাওয়ার যে স্টাইল ছিল, সেই স্টাইল ছিল বেসরকারি ব্যবসায়ীরা যাওয়ার কথা ছিল। কিন্তু সেখানে তো গত কয়েক বছর দেখা গেছে যে বেসরকারি খাতের, সরকারি খাতের ব্যাংকে বেসরকারি প্রতিনিধিত্ব যারা করছে, তারা নামকে অস্তে ব্যবসায়ী। এরা কেউই মূলত ব্যবসায়ী না, ব্যবসার কোনো কন্ট্রিবিউশন নেই, অভিজ্ঞতা নাই, ওনারা অন্য জায়গা থেকে আসতেছেন। এই জায়গাগুলিতে অ্যাড্রেস করতে হবে। আর সরকারি ব্যাংকের এখন প্রয়োজন আছে কিনা সেটা দেখতে হবে, যে এতগুলি সরকারি ব্যাংক আমার দরকার আছে কিনা কোরামিন দিয়ে বাঁচিয়ে রাখার। এদেরকে সবাইকে যদি বেসরকারি খাতে নিয়ে আসা যায়। সরকারের এই প্রবণতাটা কেন যে বাঁচিয়ে রাখার জন্যই বাঁচিয়ে এটা ওই সরকারের আবার যে মানে কল্যাণমুখী যে ধারণা, যে আমাদের ইকোনমিটা তো এখনো কমপ্লিটলি মার্কেট ডোমিনেটেড ইকোনমি হয়নি। রাষ্ট্র ক্ষমতায় যারা যায় তাদের সেই অবস্থান এখনো তৈরি হয়নি যে আমি টোটাল বিজনেসটা ছেড়ে দেব জনগণের হাতে, জনগণ ব্যবসা করবে, তা না। আমরা এখানে একটা মিশ্র অর্থনীতির দেশ আমাদের এই দেশটা যাচ্ছে, যার ফলে যে সমস্ত জিনিস আগে ছিল, ব্যাংকও যেহেতু সরকারি ব্যাংক, আমাদের প্রাইভেট থেকেই সরকারি ব্যাংক হয়েছে, সরকার যেহেতু ব্যাংকের মালিকানা ছিল, এখন সরকার ঠিক ওইভাবে সম্পূর্ণ মালিকানা ছেড়ে দিবে ওই জায়গার মধ্যে নাই। তবে ধীরে ধীরে তো চলে আসছে। আজকে ইন্ডাস্ট্রি তো সরকার আর চালায় না, মূলত নাই বললেই চলে। সেবা খাতের কিছু প্রতিষ্ঠান সরকারের কাছে আছে, এছাড়া সবই তো হচ্ছে বেসরকারি খাতের কাছে আছে। ব্যাংকগুলি আছে, ব্যাংকগুলিও ধীরে ধীরে গভর্নমেন্ট তার নিজস্ব একটা দুইটা ব্যাংক রেখে বাকি তার কাজ করার জন্য, পৃথিবীর অনেক দেশে আছে শুধুমাত্র সরকারের কাজই তারা করে, সেটা রেখে দিয়ে বাকি ব্যাংকগুলিকে বেসরকারি খাতে দিয়ে দিতে পারে। মূল কথা হলো যে একটা বড় প্রেসক্রিপশনের আওতায় এই ব্যাংকগুলি আনতে হবে। এই জন্য আমরা অপেক্ষা করছি যে ব্যাংকের জন্য স্ট্রাকচার ঠিক করার জন্য কমিশন গঠন করা হবে। সেই কমিশনে আমরা মনে করব যে খেলাপি ঋণ পুনরুদ্ধার করার জন্য এবং খেলাপি ঋণ যাতে না তৈরি হতে পারে সেই জায়গাটাতে মনে করে অ্যাড্রেস করে ওই কমিশনের টিওয়ার থাকবে, এবং সরকারি ব্যাংকে যারা কাজ করে তাদের প্রণোদনা ঠিক থাকতে হবে, তাদের সেভাবে মোটিভেশন থাকতে হবে, আইন তাদেরকে ওইভাবে সুরক্ষা দিতে হবে, যাতে সে যেন ওই যে এখন যে ধারণাটা আছে যে আমি যদি ঋণ দেই, ঋণ যদি খেলাপি হয় তাহলে তো আমাকে যেতে হবে দুদকে, আর যদি ঋণ না দেই, আমি যদি বসে থাকি হয়তো একটু স্লো পারফরমেন্স হবে, তাতে তেমন একটা কিছু হবে না, তোকে শেষ জীবনে প্রভিডেন্ট ফান্ডের টাকা নিয়ে বাড়ি যাওয়া যাবে। এই ধারণাগুলিতে যেন মুক্ত হতে পারে আমি আশা করব ব্যাংক কমিশন যদি গঠিত হয় এবং এরকম জিনিস যেন হয়, এবং সেখানে প্রকৃত অর্থে যারা ব্যাংকিং ইন্ডাস্ট্রিটা বুঝে সেরকম লোকজন নিয়ে যেন এই কমিশনটা গঠিত হয়, যাতে কিছু একটা বের হয়। পর্বতের মুশিক প্রসব ওইরকম কোনো কিছু যেন না হয় আর কি। কেএম শাহেদ রাজা, আমরা আবারও আলোচনায় ফিরবো। আমরা বীজ সংলাপের এই পর্যায়ে একটা ছোট্ট একটা বিরতিতে যেতে চাই। দর্শক, বীজ সংলাপে এ পর্যায়ে আরও একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন।
দর্শক, বীজ সংলাপে আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24। আজ আমরা কথা বলছি খেলাপি ঋণ নিয়ে। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ডক্টর খন্দকার ইব্রাহিম খালেদ এবং এফবিসিসির সাবেক পরিচালক এ.কে.এম. শাহেদ রেজা। আমরা আবারও আলোচনায় ফিরতে চাচ্ছি। শাহেদ রেজা, আপনার কাছে আবারও আমি একটু যেতে চাচ্ছি। আমরা কারণগুলো বলছিলাম, বিভিন্ন কারণে খেলাপি ঋণ বাড়ছে। আমরা যদি একটু কনক্লুশনের দিকে, মানে সমাপ্তির দিকে, যে কীভাবে নিরসন করা যায়, আমরা এই অবস্থা থেকে কাটিয়ে উঠতে পারি। আমি যেটা মনে করি যে বেসরকারি ব্যাংকগুলি যেভাবে ভালো আছে, যেভাবে তারা তাদের খেলাপি ঋণ ম্যানেজ করছে, এই জিনিসটা প্রথমে মাথায় রাখতে হবে। কিভাবে ম্যানেজ করছে যদি একটু এগিয়ে আসতে হবে। এগিয়ে এসে উদ্যোগ নিয়ে ব্যাংকগুলির পক্ষ থেকে যে আসলে ঋণটাকে ডায়াগনোস করতে হবে, ঋণটা কি হয়েছে, এই লোকটা কি আবার চিকিৎসা করা যায় কিনা, তাহলে তাকে আপনি ইয়াতে নিয়ে আসেন, তার ঋণটা ঠিক করে দেন, লম্বা সময় দিয়ে দেন। সে আস্তে আস্তে তার টাকাটা তার ব্যবসা থেকে, মানে তার ঋণটাকে কমপ্লিট ডায়াগনোসিস করা। আর যে ঋণটা ইচ্ছাকৃত খারাপ হয়েছে, সেখানে সিকিউরিটি ক্লজ কি আছে, সেটা প্রয়োজনে বেচে দিয়ে আপনি তার টাকাটা কমায় নেন, নিয়ে এসে বাকি টাকাটা রিকভারির জন্য, যে এটা কোনোভাবে চিকিৎসা করা যাবে না, চিকিৎসার অতীত যদি কিছু থাকে। কিন্তু এই ধরে রেখে সাদি বইতে রাখলেন, এবং আপনি মন মানসিকতা থাকলো যে সরকারি ব্যাংকের সুবিধা আছে যে আপনাকে টাকা দেওয়ার তো কোনো দরকার নাই, আপনি ক্লাসিফাইড হয়ে যাবেন, তারপর আপনি টাকা দিবেন, নাহলে আপনি ক্লাসিফাইড থাকবেন। কিন্তু বেসরকারি খাতের ব্যাংক কিন্তু এই রিস্কটা নেয় না। সে কিন্তু তার কাস্টমারকে প্রতিনিয়তই পার্সু করতে থাকে, আপনি কিছু টাকা আমাকে দেন, তাহলে আমি ক্লাসিফিকেশন থেকে বাঁচি, আপনিও বাঁচেন। মানে আমার যে লাভটা, আমার যে লাভটা, এই জিনিসটা বেসরকারি খাতের ব্যাংকের মাথার মধ্যে কাজ করে অফিসারদের। সরকারি খাতের ব্যাংকে কিন্তু সেটা কাজ করে না, যে ক্লাসিফাইড হলে তো আপনি হচ্ছেন, আমার কি হবে, আমার তো খারাপ ঋণ আছেই, 100 কোটি ছিল 150 কোটি হবে, কি আর হবে। এই জায়গাগুলিতে চিন্তা করতো যে এমডি সাহেব যিনি আসতেছেন, উনিও 3 বছরের জন্য আসতেছেন, ওনারও ভূত ভবিষ্যৎ তেমন কিছু নাই। এবং আপনি সরকারি খাতের ব্যাংকগুলিতে দেখবেন যারা এমডি হয়ে যাচ্ছেন, ওনারা মোটামুটি একটা শেষ জীবনের প্রাইস পাওয়ার মতো একটা জায়গা যাচ্ছেন। তারপরে হয়তো এক ব্যাংকের এমডিগিরি করার পরে চাকরির মেয়াদ শেষ, চলে যাচ্ছেন অন্য জায়গায়। ওইখানে পরিচালনা পর্ষদের তো সময়টা বেড়ে যায়। পরিচালনা পর্ষদে যাচ্ছে কারা, সরকারি, মনে করেন ওই যেটা স্যারের আলোচনায় শুনেছেন বা আমরা সবাই জানি, যাকে অন্য জায়গায় কোনো জায়গায় দেওয়া যায় না, যাকে কোনো কিছু, ওনাকে একটা খুশি করার জায়গা হিসেবে ওনাকে ওখানে পাঠিয়ে দিলেন। উনি এবার ভাবলো যে ঠিক আছে, আমি এবার আমার কিছু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উপকার করতে পারি কিনা, বা আমি নিজের কোনো উপকার করতে পারি কিনা, আমি একটা ঋণ টিন বন্টন করে জায়গা আসতে পারি। এই জায়গাগুলিতে চিন্তা করতে হবে যে বোর্ডে যারা যাবে, সে লোকটা বোর্ডে যাওয়ার আসলে যোগ্যতা আছে কিনা, সে তার অতীত ইতিহাসটা কি, সে ব্যবসা বাণিজ্য করে ভালো করতে পেরেছে কিনা। আজকে বেসরকারি খাতের ব্যাংকগুলিতে যেটা আছে মোটিভেশন, যে আমি বোর্ডে গিয়ে যদি ঠিকমতো অ্যাক্ট করতে না পারি, তাহলে আমার ব্যাংক ডিভিডেন্ড হারাবে। ডিভিডেন্ড হারালে আমি নিজে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে, বছরের শেষে আমি পাবো না, আমার শেয়ারের দাম কমে গেলে আমি আমার নিজের টাকাটা হারাই ফেলবো। কিন্তু আপনি সরকারি ব্যাংকে তো সেই ডিভিডেন্ডও নাই, শেয়ারও নাই। তাহলে আপনি যেটা ইব্রাহিম খালেদ সাহেব বললেন যে হয়তো এটা বেসরকারি করে দেন, আপনি এটাকে বাজারে নিয়ে আসেন, এটা শেয়ার বেচে দেন আপনি, তাহলে একটা প্রেশার তৈরি হবে, শেয়ার হোল্ডারদের পক্ষ থেকে বোর্ডে বসবে, তারা আমাদের মতো করে তারা চিন্তা করতে থাকবে। কিন্তু সরকার যেখানে ধরে আছে, এই জায়গাগুলিতে অ্যাড্রেস করতে হবে। যদি ধরে থাকে, তাহলে ধরে থাকার মতো তিনটা সরকারি ব্যাংক, 5টা সরকারি ব্যাংক থাকতে পারে, সমস্যা কিছু নেই, অর্থনীতির যে সাইজ আছে। কিন্তু পরিচালনা যারা করবে, তারা সম্পূর্ণ আলাদা টাকা পয়সা থাকতে হবে, তাদের আলাদা বেতন কাঠামো, আলাদা পে স্কেল, আলাদা প্রণোদনা। আজকে আপনি এখন যদিও বেতন বাড়িয়েছে, তারপরেও সরকারি ব্যাংকের একজন যে নির্বাহী, তিনি যে সুবিধা পান, আমাদের ব্যাংকগুলিতে, বেসরকারি খাতের ব্যাংকগুলিতে অনেক বেশি সুবিধা পান, অনেক বেশি সুবিধা তার আছে, মানে ফ্রিঞ্জ বেনিফিটস তার জন্য আছে। এগুলি অ্যাড্রেস করতে হবে। তাই আমি যেটা মনে করছিলাম, যে আমি আশাবাদী হয়েছি কদিন আগে থেকে, বেশ কিছুদিন শুনছি যে ব্যাংক কমিশন গঠিত হবে। সেটা যদি এই বিষয়গুলি অ্যাড্রেস করে প্রকৃত অর্থেই, কারণ কোনোভাবেই প্রতি বছর জনগণের বাজেটের টাকা থেকে সরকারি ব্যাংকগুলিকে মূলধনের যোগান দিয়ে এগুলিকে বাঁচিয়ে রাখা কোনোভাবেই কাঙ্ক্ষিত হতে পারে না। এই টাকার উপরে এই দেশের 18 কোটি মানুষের দাবি আছে। সেটা আগে শুধুমাত্র কয়েকটা ব্যাংক বাঁচায় রাখার জন্য, কিছু লোকের চাকরি বাঁচায় রাখার জন্য এখানে দেওয়া যেতে পারে না। এটাকে বড় প্রেসক্রিপশনের আওতায় এনে এটাকে ঠিক করতে হবে। তাহলে এই দেশের ব্যাংকিং ব্যবসা খারাপ হওয়ার কোনো কারণ নাই। আমরা যারা বেসরকারি খাতে ব্যাংক পরিচালনা করি, আমরা সব করে আমাদের, আপনি দেখবেন যে ডিভিডেন্ডের হিসাব দেখেন, কোনো ব্যাংক ফেল করে নাই ডিভিডেন্ড দিতে, কোনো ব্যাংক তার কর্মচারী বেতন দিতে ফেল করে নাই। বেসরকারি খাতের ব্যাংক, বাংলাদেশের ব্যাংকিং ব্যবসা যেহেতু এটা উন্নয়নশীল অর্থনীতি, মানুষ ব্যবসা করতে হবে, মানুষের কাছে যেহেতু পুঁজি নাই, পৈতৃক পুঁজি যেহেতু নাই, তাকে পুঁজির জন্য ব্যাংকে যেতে হবে, অথবা ক্যাপিটাল মার্কেটে যেতে হবে। ক্যাপিটাল মার্কেটে যাওয়া একটা লম্বা প্রসেস, ইচ্ছা করলে যাওয়া যায় না, গ্রিন ফিল্ড নিয়ে যাওয়া যায় না। কিন্তু গ্রিন ফিল্ড নিয়ে ব্যাংকে আসলে ব্যাংকের কাছ থেকে
টাকা পাওয়া যায়। সুতরাং ব্যাংকের ব্যবসা এখানে খারাপ হওয়ার কোনো কারণ নাই। শুধু ব্যবসাটাকে যদি ব্যবসার মতো করে পরিচালনা করা যায়, ব্যবসাটাকে অন্য কিছু চিন্তা করে রাজনৈতিক কারণে বা কল্যাণের কারণে যদি পরিচালনা করার চিন্তা করতে থাকে, তাহলে এটা পরিণতি ভালো হবে না। ব্যবসাকে ব্যবসার মতো পরিচালনা করলে ব্যাংকগুলি, বেসরকারি খাতের ব্যাংকগুলি যেভাবে আজকে উন্নতি করছে, আমরা সবাই বলি যে আমাদের অনেক টাকা, অলস টাকা পড়ে আছে। আমি আপনাকে বলবো, বেসরকারি খাতের ব্যাংকগুলি আপনি চিত্র পর্যালোচনা করে দেখেন, প্রত্যেকেই 80-82 ভাগ পর্যন্ত টাকা বিনিয়োগ করে বসে আছে। কারণ সে ওই টাকা কোনোভাবেই অলস ফেলে রাখবে না। আমাদের ব্যাংকের নির্বাহীরা মাঝে মাঝে বড় বড় ব্যবসায়ীদেরকে আপনি শর্ট টার্ম লোন দেয়, যে ভাই আমি আপনি অন্য লোন টোন সব থাক, আমি আপনাকে 100 কোটি টাকা দিয়ে দিচ্ছি, আপনি আমাকে একটা সুদ দেন। মানে সে তার অলস টাকা, সে তো 5% বাজার থেকে টাকা উঠাচ্ছে, এখন সে যদি 8%ও যদি কাউকে দিতে পারে, তাহলে তার 2%, তার 3% তার লাভ থাকবে। কিন্তু 5% যদি ফেলে রাখে, তার 5% লস হবে। কিন্তু সরকারি ব্যাংকের একজন ব্যবস্থাপনা পরিচালক বা একজন ব্যবস্থাপক কোনোভাবে কিন্তু এই দায়বদ্ধতা বোধ করেন কিনা আমি মনে করি না, কারণ আমরা এটা চিত্র দেখতে পাচ্ছি না। যদি আমরা এটা চিত্র দেখতে পারতাম, তাহলে সরকারি ব্যাংকের খেলাপিটি কিন্তু অনেক কমে আসতো। ইব্রাহিম খালেদ, আপনি যদি বলেন যে আপনি অনেক কারণেই বলছিলেন যে খেলাপি ঋণ কেন বাড়ছে, সরকারি ব্যাংকে অনেক বেশি বাড়ছে, বেসরকারি ব্যাংকে আপনি যদি বলেন যে কিভাবে আমরা কমাতে পারি, যে না আমরা একটা নির্দিষ্ট পর্যায়ে নিয়ে আসতে পারি এই পন্থাগুলো অবলম্বন করলে। সরকারি ব্যাংকের কমবে না। আপনি গত যদি বছর 2-1 যাবৎ দেখেন, প্রত্যেক কোয়ার্টারই বেড়েছে। কারণ হলো যে আমরা জানি যে লোনটা যেদিন দেওয়া হয় ওদিনই বলতে পারি এটা আদায় হবে কি হবে না। আর যদি পয়সা খেয়ে দুর্নীতি করে আর শক্তিশালী ব্যক্তিদের চাপে ঋণ দেওয়া হয়, সেই ঋণ কোনো দিনই ফিরে আসবে না। কাজেই ওইটা চিন্তা করে লাভ নাই। সরকারি, প্রাইভেট ব্যাংক ঠিক আছে, কিন্তু গভর্নমেন্ট ব্যাংকের ঋণ, খেলাপি ঋণ কমবে না। সেই জন্য কী করা যেতে পারে? এইভাবে কি জনগণের টাকা পয়সা আত্মসাৎ করবে ব্যাংকগুলো? সেটা তো করতে দেওয়া যায় না। সেই জন্য দুটো অল্টারনেটিভ আছে। একটা, যদি আপনি, যেহেতু সরকারের কমিটমেন্ট নাই এ ব্যাপারে, কাজে এগুলো প্রাইভেট খাতে ছেড়ে দেওয়া যাক, বাজারের নিয়মে চলবে, এটা একটা হতে পারে। সেইখানে আবার কিছু আপত্তি আসবে, যে কারণ কল্যাণমূলক অর্থনীতি কিছু করলে এই সরকারি ব্যাংকগুলোই করে, গ্রামে গঞ্জে কৃষি ঋণ দেওয়াটা এগুলো। তো সেটি যদি, সেজন্য তারা বলেও থাকে যে মাথা ব্যথা হলে কি গলা মাথা কেটে ফেলতে হবে, সেটা ভালো যুক্তি একটা। সেই ক্ষেত্রে কি করতে হবে, যে সরকারি রাখবো অথচ ভালো করে চালাবো। সেই ক্ষেত্রে 2-3টি একটা আইন ঠিক করতে হবে। ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্টের যে 46 ধারার কথা বললাম, সেটি প্রাইভেট ব্যাংক এবং সরকারি ব্যাংক, অর্থাৎ এখানে সরকারি বেসরকারি না, বাংলাদেশে যে কোনো শিডিউল ব্যাংকের উপরে প্রযোজ্য হতে হবে। কারণ এটি একটি ব্ল্যাক ল, যেহেতু এটা ডিফারেন্সিয়েট করা হয়েছে। এই অ্যামেন্ডমেন্টটা করে দিলে অনেক উন্নতি হয়ে যাবে। বাংলাদেশ ব্যাংকে তদারকি করার ক্ষমতা দেওয়া হয়েছে, অথচ সেই ক্ষমতা প্রয়োগ করার ক্ষমতা দেওয়া হয়নি, সেটি দিতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো, আমরা পরীক্ষা করে দেখেছি যে মুহূর্তে অর্থ মন্ত্রণালয়ে ব্যাংকিং বিভাগ নামে একটি বিভাগ খোলা হয়েছে, তখন থেকে দুর্নীতি বেড়ে গেছে। এটার কারণ হলো, দুর্নীতি করেন কাদের মাধ্যমে? এমডি, ডিএমডি, চেয়ারম্যান, এদের মাধ্যমে। তো তাদের নিয়োগ দেন কে? অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় যতদিন পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ের সচিব, অর্থ সচিব নিয়োগ দিতেন, ততদিন নিয়োগগুলো কম্পারেটিভলি ভালো ছিল। কারণ হলো, অর্থ সচিব শুধু একজন প্রবীণ লোক তাই নয়, তিনি সিনিয়র তো বটেই। অর্থ সচিব করার আগে অনেক দেখে শুনে করা হয়, একজন সৎ লোক, একজন ফলপ্রসূ কাজের অধিকারী লোক। তো ফলে উনি যখন এই নিয়োগগুলো দিতেন, নিয়োগগুলো ভালো হতো। আর এই ব্যাংকিং ডিভিশন করার পর এখানে একজন জুনিয়র সচিব থাকেন, অর্থ সচিবের চাইতে অনেক কনিষ্ঠ, অথচ তিনি অর্থ সচিবের আন্ডারে নন। তিনি যখন ইন্ডিপেন্ডেন্টলি নিয়োগ দিতে যান, তার ইচ্ছা থাকলেও পারেন না। কারণ হলো যে প্রভাবশালীদের চাপ যখন আসে, অর্থ সচিব যেটা সহ্য করতে পারেন, এই কনিষ্ঠ সচিব সেটা সহ্য করতে পারেন না। ফলে তাকে অর্থমন্ত্রীর কথা শুনতে হয়, তাকে অমুক মন্ত্রীর কথা শুনতে হয়, হাওড় মন্ত্রীর কথা শুনতে হয়, সব মন্ত্রীর কথাই শুনতে হয়। এমনকি মন্ত্রী নন অথচ শক্তিশালী, তার কথাও শুনতে হয়। অর্থাৎ তিনি একটা, যাকে বলে স্পাইনলেস সচিব সাধারণত। ফলে তার হাত দিয়ে যে অ্যাপয়েন্টমেন্টগুলো হয়, ওই লোকদেরই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় যারা কথা শুনবে, যারা ঘুষ খাবে, যারা দুর্নীতি করবে, যারা সরকারের কথা বলছি না, এই শক্তিশালী মহলের মতন চলবে।
সেই জন্য আমার দ্বিতীয় প্রস্তাব, যদি সরকারি ব্যাংক রাখতে হয়, ব্যাংকিং ডিভিশন তুলে দিন। সামান্য কিছু কাজ করতে হয় তো ওটি ব্যাংকিং সচিব যদি করেন অনেক সুচারুরূপে সম্পন্ন হবে। আরেকটি ব্যাপার হলো, 3 নম্বরে যদি বলি, তাহলে সরকারের পরিবেশ, এই দুটি করার পরে, এটি না করে কিছুই হবে না, এই দুটি করার পরে সরকারকে একটা, বিশেষ করে অর্থমন্ত্রীকে উন্মুক্ত ঘোষণা দিতে হবে যে সরকারি ব্যাংক বা কোনো ব্যাংকে কোনো রকমের দুর্নীতি সহ্য করা হবে না। এ কথা তো কেউ বলেন না। তারা কেন বলেন না এই কথাটা? কারণ ভিতরে তাদের ঝামেলা আছে, করতে, এটা বলতে হবে পাবলিককে। এই কাজগুলো করলে চেষ্টা করে দেখা যেতে পারে যে এই ব্যাংকগুলোকে আবার ঠিক করা যায় কিনা। তবে একটা ব্যাপারে আরেকটু বলতে হয় যে সোনালী বা অগ্রণী সব ব্যাংকে দুর্নীতি তো সংক্রামক ব্যাধির মতো, স্বাস্থ্য সংক্রমিত হয় না, কিন্তু রোগ সংক্রমিত হয়। আমাদের শেষ করতে ঢুকে হচ্ছে গেছে, আজকের এটার জন্য একটা বড় রকমের সংস্কার করতে হবে। ডক্টর খন্দকার ইব্রাহিম খালেদ এবং কে এম শাহেদ রেজা, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। দর্শক, বীজ সংলাপের আজকের আয়োজন আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। সপ্তাহে রবি থেকে বৃহস্পতি আমরা ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে এই সময় আলোচনা করি। আশা করি নিউজ 24 এর সাথেই থাকবেন।